হয়েছে? রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল স্লো এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অধ্যাপক বঙ্গবন্ধু ল কলেজ, ডক্টর মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন ল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। সম্মানিত ভিউয়ার্স, আমি সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন এবং যারা আইন বিষয়ক পড়াশোনা করছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার লাইভ ঠিক আছে কিনা, আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমার লাইট ঠিক আছে কিনা একটু দয়া করে কমেন্টস করে জানাবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন, বা কে কে আছেন, কারা শুনছেন, কে কোত্থেকে বলছেন, একটু দয়া করে যদি জানান তাহলে আমার জন্য একটু কথা বলতে সুবিধা হবে। আমরা আসলে সুদীর্ঘদিন পর, মোটামুটি আমার ধারণা 1 বছরের ওপর, হ্যাঁ, বার কাউন্সিলের প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রায় আমার ধারণা 1 বছরের পর। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা হয়েছে, আসলে সুদীর্ঘদিন যাবৎ আসতে পারতেছিলাম, ব্যস্ততা আছে, তাছাড়া অনেকেই এখন লাইভ করছে, তো সেই কারণে আমরা তো আসলে একটু পুরাতনও হয়ে গেছি, যার কারণে খুব একটা মানে প্রয়োজনীয়তা অনুভব করতেছি না আর কি। তারপরেও বিভিন্ন স্টুডেন্টদের অনেকে আছে আমাদেরকেও পছন্দ করে, তাদের কথাবার্তার জন্য বা তাদের একটু অনুরোধে অথবা আমার নিজেরও আসলে মানে ভালো লাগা থেকে, যেহেতু শুনতেছি যে বার কাউন্সিলের পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, তো যদিও এটা মানে শিওর না, অনেকে আবার আমরা কথা বললে শিওর মনে করে, বিষয়টা যে কনফার্ম বিষয়টা এরকম না। তবে আগামীকালকে একটা মিটিং বার কাউন্সিলে আছে বলে আমি শুনেছি। এটার যদি আপনার আইসেও পড়ে, হ্যাঁ, তো সেই কারণে আজকে একটা বন্ধের দিন এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর। আপনারা জানেন এই 16ই ডিসেম্বর প্রোগ্রাম নিয়ে আমাদের একটা আবেগ আছে। আমরা 2021 সালে 16ই ডিসেম্বরে 20/21 সালে আমরা একটা বড় ধরনের প্রোগ্রাম করেছিলাম। এখানে শত শত লোক ঢাকার বাইরে থেকে এসেছিল। তো সেই কারণে এটা আমাদের জন্য একটু মানে আবেগেরও বিষয়। আমরা চেষ্টা করি আর কি, যদি 16ই ডিসেম্বরে আমরা একটা ক্লাস রাখার জন্য, সাধারণত ডিসেম্বর মাসেই রাখি, তবে এবছর আমি একটু ঝামেলায় পড়ে গেছি। তাছাড়া আপনাদের সাথে আমার এরকম একটা কমিটমেন্ট ছিল যে ডিসেম্বর মাসে আমি কিছু ক্লাস নেব। তো এখন আমরা আজকে একটু শুরু করতে চাচ্ছি, জাস্ট স্টার্টিং পয়েন্ট আর কি। তো যদি আপনাদের ভালো লাগে আমরা হয়তোবা পরবর্তীতে আরও কিছু ক্লাস আমরা নেব ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালো লাগে আপনারা সেটা জানাবেন, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। তাছাড়া দণ্ডবিধির উপর আমাদের অনেক ক্লাস আছে, কিন্তু তারপরেও দণ্ডবিধি সাবজেক্টটা একটু বড় সাবজেক্টের মধ্যে, এটা একটু আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে, যার কারণে মূলত এই ক্লাসটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা আর কি, এটাও একটা বিষয়। তো সবাই একটু দোয়া করবেন যেন কিছু কথা বলতে পারি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেপি বিশ্বাস, বোর্ডের লাইটের প্রতিচ্ছবি আসছে, অসুবিধা নেই। বোর্ডের লাইটের প্রতিচ্ছবি আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা কোনো প্রবলেম হবে না, এটা ঠিক হয়ে যাবে। অনেকদিন যাবৎ আমার মেসেঞ্জার গ্রুপগুলোও আসলে ইউজ করতেছি না, তো এটা একটা অসুবিধা হয়ে গেছে।
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু ক্লিয়ারলি ভালো হয়, একটু বললে ভালো হয়। একটু সবাই আসো, একটু জাস্ট বার কাউন্সিল প্রস্তুতি 2025 আপনারা কিভাবে শুরু করবেন? আসলে আমার তো একই কথা বারবার, কিছু কিছু কথা আছে একই কথা আমাদের বারবার বলতে হয় বা বলতে হচ্ছে। এটা কারণ হচ্ছে কি, প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্ট আসে, তো যেমন ধরেন এই বছর যারা এলএলবি পাস করেছে, তো আমার সাথে অনেকের ব্যাপক আর্গুমেন্ট হয়েছে যে আমি খুব জোর করে অনেককে ইন্টিমেশন দেওয়া হয়েছি যে একদমই দ্রুত আপনারা ইন্টিমেশন দেন। হ্যাঁ, তো কিন্তু আপনার অনেকে আমার সাথে, না এবার তো পরীক্ষা পাওয়া যাবে না, কেন এত তাড়াহুড়া, কেন ইন্টিমেশন দিতেই হবে, এরকম করতে হবে, অনেকে আমি জোর করে দেওয়া হয়েছি। তো আপনার এখানে যেটা হয়েছে দেখেন, তারা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছে এবং 6 মাস যারা আমাদের সাথে জুন মাসে বা ফার্স্ট উইকে বা মে মাসের লাস্ট উইকে যারা আপনার অ্যাটেন্ড করছিল, মানে ইন্টিমেশন করছিল, তারা কিন্তু পরীক্ষা এবার দিতে পারবে। এখন অনেকের কথা হচ্ছে যে আসলে আমি তো পড়াশোনা শুরুই করে নেই। তো যারা আসলে পড়াশোনা শুরুই করে নাই বা যারা পড়াশোনা শুরু করলেও কিছু বুঝতেছে না, যাদের পাশ করার সম্ভাবনা নাই বললেই চলে, মূলত আমি ব্যক্তিগতভাবে তাদের জন্যই ক্লাস নিয়ে থাকি। অর্থাৎ আমার বাসায় আমি বলি আর কি যে আপনার আলমগীর আর কুদ্দুস, হ্যাঁ, এই ধরনের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। আর এখন তো আমি কমার্শিয়ালি কোচিং করাই না, আপনারা সেটা জানেন। অর্থাৎ এখানে এখন আর আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আগে যেমন অনেক কথা বলছি, এক্ষেত্রে আপনাদের এরকম মনে হতে পারে যে না আসলে আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কিন্তু অ্যাটলিস্ট এই বছর তো আর এটা বলার কোনো স্কোপ রইল না, কারণ আমি কিন্তু কমার্শিয়ালি আর অ্যাটলিস্ট কোচিং করাচ্ছি না। ঠিক আছে, শখের বসে আপনাদের সাথে আসব বা আপনাদের সাথে কথা বলবো, এই ইচ্ছা আমার আছে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই কিনা আপনার কমার্শিয়াল নাই, এটা মোটামুটি কনফার্ম থাকতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। তো এখন আপনার যে বিষয়টা হয়েছে, তো সেই কারণে আপনার স্বাভাবিকভাবেই এটা নিশ্চিত থাকতে পারেন যে আমি যা বলবো অ্যাটলিস্ট আপনাদের স্বার্থে বলবো। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। হ্যাঁ, সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবেন, তাহলে আপনারা সবাই একটু দেখলো বা মানে একটু ভালো লাগলো আর কি, এটা একটু মাথায় রাখবেন। তো সেই কারণে
আমি মনে করেন যে এবার যারা পরীক্ষা দিবে তাদের প্রতি তো আমার একটা দায় দায়িত্ব আছে। তো এবার এই ক্লাস শুরু করার এটাও একটা বিষয়। যেমন অন্যান্য বছর যারা আপনার পরীক্ষা দিয়েছে তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা কিভাবে প্রিপারেশনটা স্টার্ট করবে বা কিভাবে প্রিপারেশনটা নিবে। কিন্তু এখন এই মুহূর্তে তাদের তো আসলে কোনো প্রিপারেশন নাই, যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য তো অবশ্যই আমাদের কিছু করার আছে। তো দ্যাটস ওয়াই আমি আসলে যেই কারণে কথাটা বলা সেটা হচ্ছে আসলে ব্যক্তিগতভাবে অবশ্যই আপনারা এই জিনিসটাকে আপনার খেয়াল রাখবেন যে আপনাদের এখন আসলে কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে। তো কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে এটা যদি আমরা বলি বা বলতে যাই বা চিন্তা করি তাহলে কিন্তু কিছু বিষয় আছে। আপনারা জানেন যে আমাদের সাবজেক্ট আছে টোটাল 60টা সাবজেক্ট আছে। তো এর মধ্যে আপনার 4টা সাবজেক্ট হচ্ছে ছোট, 3টা সাবজেক্ট হচ্ছে বড়। 4টা সাবজেক্ট হচ্ছে কি ছোট, 3টা সাবজেক্ট হচ্ছে বড়। তো এখন এটাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, ধরেন আমরা 4 ভাগ করলাম, আমরা শর্ট ফর্মে দিই, ধরেন 4টা আমরা ভাগ করলাম। যারা নতুন তাদের জন্য বলছি, হ্যাঁ, যারা নতুন, হ্যাঁ, যারা প্রিপারেশন নেবেন শুধু, তো তাদের জন্য আপনারা ধরেন তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে হচ্ছে আপনার বার কাউন্সিল, অর্থাৎ বার কাউন্সিল যেটা লিগ্যাল প্রফেশনাল কন্ডাক্ট এন্ড বার কাউন্সিল কন্ডাক্ট এন্ড এটিকেট যেটা, এরপর হচ্ছে সাক্ষ্য আইন। আপনাদেরকে এর আগে আমি ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে কোন সাবজেক্ট নিয়ে ক্লাস দিব, আপনারা কিছু বলেন নাই, যার কারণে আমি আর ক্লাস নেই। এই যে বড় সাবজেক্ট আছে আপনার 3টা, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি। এটা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রশ্ন হচ্ছে 2 ভাগে কিভাবে, কেন ভাগ করবো? আমরা 2 ভাগে ভাগ করবো এই কারণে যে দেখেন তামাদি আইনে ধারা আছে মাত্র 32টা, এবং 32টা ধারার মধ্যে আপনি যদি মাত্র 20টা ধারা পড়েন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন যে অনুচ্ছেদ তো আছে 183টা, এই ব্যাপারে আমার একটা ক্লাস আছে অনুচ্ছেদের ব্যাপারে। এই ক্লাসটা যদি দেখেন আশা করি আপনার আর অনুচ্ছেদ নিয়ে কোনো সমস্যা থাকবে না। 1 ঘন্টার ক্লাস। সুনির্দিষ্ট প্রতিকার আইন 57টা ধারা, এখান থেকে মাত্র 30টা ধারা পড়লে আপনি 10 কমন পাবেন। বার কাউন্সিলের অনুচ্ছেদ আছে 46টা, এখান থেকে হয়তোবা আবার কিছু এটিকেট আছে, মোটামুটি ধরেন আপনার এই যে ধরেন 30টা পড়লেই হয়ে যাবে। সাক্ষ্য আইনে 167টা ধারা আছে, এখানে আপনি সর্বোচ্চ 100টা ধারা পড়লেই আপনার কাজ হয়ে যাবে। দণ্ডবিধিতে আছে 511টা, ফৌজদারিতে আছে 565টা, দেওয়ানিতে আছে 158টা ধারা এবং প্রায় 700 বেশি কম বেশি একটু আপনার বিধি এবং আপনার 51টা আদেশ। দেখেন এখানের যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনার যে পরিমাণ সময় লাগবে এই টোটাল সময়টা কিন্তু আপনার লাগতেছে না। কোথায়? আপনার এই 4টা সাবজেক্ট মিলা। তো যদি 4টা সাবজেক্ট মিলা আপনার টোটাল আপনার কমপ্লিট করতে না লাগে তাহলে স্বভাবতই আপনি মনে করেন এটা আপনার জন্য বেশি লাভজনক, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনার কমপ্লিট করা। তো দ্যাটস ওয়াই আমরা সাজেস্ট করি যে আপনারা এটা চাইলে এইভাবে পড়তে পারেন। এখন বিষয়টা হচ্ছে আপনি পড়বেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমরা সাজেস্ট করি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পরামর্শ। তবে আজকে আমরা ওই সাবজেক্ট পড়াবো না, আমরা আমাদের আজকে পড়াবো কিন্তু ওই সাবজেক্ট না। তাহলে আমরা কোন সাবজেক্ট পড়াবো? আজকে আমরা পড়াবো হচ্ছে আপনার প্যানাল কোড। কারণ ওই সাবজেক্টগুলো আমরা মোটামুটি পড়াইছি এবং অনলাইনে আসছে, তারপরে আমি ওই সাবজেক্টগুলো ক্লাস নিব। তবে আজকে আমরা
প্যানেল কোড দিব যে 511টা ধারাকে আমরা কিভাবে এই বড় সাবজেক্টকে ছোট সাবজেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা কিভাবে বড় সাবজেক্টকে ছোট সাবজেক্ট করে ফেলতে পারি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। সবাই একটু আলী হোসেন মুজাহিদ ভাই শেয়ার দেন। হ্যাঁ, সবাই একটু প্রত্যেকটা গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করে দেন প্লিজ, প্রত্যেকটা গ্রুপে। হ্যাঁ, একটু কাইন্ডলি এটা একটু শেয়ার করে দিবেন, তাহলে একটু ভালো লাগবে আর কি। সবাই একটু প্লিজ বিষয়টাকে একটু ই করেন। বোর্ডে লাইটের প্রতিচ্ছবি দেখাচ্ছে, এটা আসলে কিছু করার নাই, এটা তো আমার জানা মতে এটা কি করব বলেন, এখানে তো লাইটের প্রতিচ্ছবি ঠেকানোর রাস্তা তো আমার কাছে নাই। কেপি বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য আমরা কিছু হালকা কিছু শিট, টেকনিক্যাল শিট আমরা দিব, কিন্তু লাইভ শেয়ার করে বলতে হবে যে আপনি শেয়ার করেছেন, না হলে কিন্তু আমি সেটা জানবো কিভাবে যে আদৌ আপনি লাইভ শেয়ার করেছেন কিনা। তো ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি বেসিক বিষয়। হ্যাঁ, আপনারা জানেন যে তামাদি আইন মানে খুবই ছোটখাটো একটা সাবজেক্ট, খুবই ছোটখাটো একটা সাবজেক্ট। যেমন ধরেন আপনার মানে মাত্র 32টা ধারা, এর মধ্যে আবার 29টাই বলবৎ, এর বেশি বলবৎ নাই, এর মধ্যে সবগুলা পড়তে হয় না, সবগুলাতে আবার অ্যানালাইসিস নাই, খুব ক্রিটিক্যাল ঢুকার জায়গা নাই। তাহলে আপনাকে মনে করেন যে এই তামাদি আইনে 10 পাইতে আপনার কোনো ব্যাক পাইতে হবে না, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10 পাইতে ব্যাক পাইতে হবে না, বার কাউন্সিলে হচ্ছে 5, এটাও খুব একটা জটিল না, সাক্ষ্য আইনে 15, অর্থাৎ এই 40 নাম্বার পাওয়াটা আপনার জন্য জটিল না। তাহলে আমরা এই জটিল, এই যে 3টা সাবজেক্টের জটিলটাকে কিভাবে সহজ করে আনা যায়, কিভাবে শর্ট করা যায়, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, তো সেটা আমরা চিন্তা ভাবনা করছি। তো আপনাদেরকে বিগত বছরে প্রায় মানে 75 থেকে 80টা ধারা আপনার পরীক্ষা আসছে। কোন কোন ধারাগুলো আসছে এই ধারাগুলা আমরা আপনাদেরকে লিখাবো, আমি মুখে বলবো, আপনারা লিখবেন। সেই কারণে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে কাইন্ডলি খাতা কলম সাথে রাখবেন, এবং যে প্রশ্ন আমরা করব সেটা কমেন্টসে উত্তর দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা আমরা এই করে দিই, অথবা দণ্ডবিধিতে আপনি 20-এর 20 কিভাবে পাইতে পারেন আমরা এটা নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, আর যাদের কাছে আমাদের বই আছে, হ্যাঁ, এই যে এই বইটা যাদের কাছে আছে সোয়েলস এমসিকিউ, দেখেন সাথে রাখার চেষ্টা করবেন। অথবা যাদের কাছে এই মডেল টেস্ট এই বইটা আছে, অথবা যাদের কাছে এই প্রশ্ন ব্যাংক আছে, এগুলো একটু সাথে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য হয়তোবা সহজ হবে। তাইলে আজকে দেখেন আমরা অলরেডি আগেই লিখে রেখেছি, একটা হচ্ছে দণ্ড, একটা হচ্ছে বিধি। কথাটা খেয়াল রাখবেন, দণ্ডবিধি। তো এই দণ্ডবিধি নিয়ে আমাদের অনেক কথা, সেই কথা কি দেখেন, আপনার দণ্ডবিধি এটাকে যদি আমরা একটু এলাবোরেট করি তাহলে দেখেন আমরা বলতে পারি যে দণ্ডের বিধি। ঠিক আছে, তাইলে আমরা বিধি বলতে এখানে বোঝানো হয়েছে কি আইন বা নিয়ম, আপনি যেভাবেই কথাটা বলেন না কেন। আর এই দণ্ডের বলতে আমরা জানি শাস্তির। প্রশ্ন হচ্ছে শাস্তি কখন হয়, অপরাধ করলে হয়। তাইলে আমরা বলতে পারি যে অপরাধের শাস্তির আইন, আমরা কি এটা বলতে পারি? অপরাধের শাস্তির আইন। তাহলে এই 3টা বিষয়ের সংজ্ঞা আবার আমরা জানবো। ঠিক আছে, কিভাবে কিভাবে হয়, হ্যাঁ, কিভাবে কিভাবে হয়। আইন মানে কি, আইন বিষয়টা কি এটা বুঝতে হবে। আইন মানে হচ্ছে সোজা কথা যে আপনার কিছু বিধিবিধান, কিছু নিয়ম কানুন, কিসের জন্য? মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য। আমি আপনার সাথে কথা বলতেছি ফাইন, কিন্তু আমি যদি আপনাকে ঠুস করে গুলি করে দেই, আমার আচরণটা যদি এরকম হয়, তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করা দরকার? নিয়ন্ত্রণ করা দরকার। এই নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সার্বভৌম কর্তৃপক্ষের। কার? সার্বভৌম কর্তৃপক্ষের। তাহলে আমরা এই কথাটা বলতে পারি। আবার আমি যদি মনে মনে চিন্তা করি যে না, আমি একজনকে গুলি করে দিব,
এটা হচ্ছে কি আপনার মনের বিষয়, অর্থাৎ মানে যেটাকে আমরা বলি আত্মিক বিষয় বা ভিতরের বিষয়। হ্যাঁ, তো মানুষের মনোজগতে মানুষ প্রবেশ করতে পারে না, সেই কারণে আপনার এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা আপনার নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করাটা কি হবে, বৃথা হবে। সেই কারণে এটা নিয়ে চেষ্টা করে না। তাহলে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কিছু নিয়ম কানুন, কিছু বিধি বিধানকে আমরা বলতে পারি কি আইন। কিসের জন্য? মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে, আইন। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে তাহলে শাস্তি মানে কি? শাস্তি মানে হচ্ছে অপরাধীকে, কথাটা খেয়াল রাখবেন, অপরাধীকে তার কৃত অপরাধের জন্য, অপরাধীকে তার কৃত অপরাধের জন্য যেই নির্যাতন, নিপীড়ন বা পীড়ন দেওয়া হয়, সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, হতে পারে আর্থিক। তারপরে বলতে পারি অপরাধীকে তার কৃত অপরাধের জন্য যেই শারীরিক, মানসিক বা অর্থনৈতিক পীড়ন দেওয়া হয় তাকে কি বলা হয়? শাস্তি বলা হয়। তাহলে আমরা বলতে পারি তাহলে অপরাধ কি? অপরাধ মানে হচ্ছে, কথাটা খেয়াল রাখবেন খুব গভীরভাবে মনে রাখবেন, আমরা বলি যে শাস্তিযোগ্য কোনো কাজ বা নিবৃত্তিকে বলা হয় অপরাধ। শাস্তিযোগ্য কোনো কাজ বা নিবৃত্তিকে কি বলা হয়? অপরাধ বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে তাইলে দণ্ডবিধি কাকে বলে? আমরা বলি যেই বিধিতে বা যে আইনে অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান এবং অপরাধের দণ্ডের বিধান বর্ণিত হয়েছে, সেই বিধিকেই বলা হয় কি? দণ্ডবিধি। সেই বিধিকেই কি বলা হয়? দণ্ডবিধি বলা হয়। তাহলে সেই কথা আমরা বলতে পারি এগুলো পুরাতন কথা, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না। এটা নিয়ে আমি অনেক কথা বলতে পারতাম, কারণ আজকে আমাদের এই টার্গেট না। আজকে আমাদের টার্গেট হচ্ছে কোন কোন ধারা আপনি পড়বেন, কোনগুলা থেকে পরীক্ষায় আসতে পারে, সহজে কিভাবে আপনি এটা মুখস্থ করবেন, সহজে কিভাবে আপনি এটা আত্মস্থ করবেন, এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। সবাই কি লাইভটা শেয়ার করেছেন? স্যার আমি বইগুলো নিতে চাই, নিতে পারবেন, অসুবিধা নাই। বিনা বিশ্বাস আদাব স্যার, শেয়ার করবেন। জিন্নারা যদি শেয়ার করবেন, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, একটু শেয়ার করে দিবেন। মার্জিয়া খানম সুশান আপা কেমন আছেন? শেয়ার করে দেবেন একটু। নাসিমা আক্তার ওয়ালাইকুম সালাম। সাগর সাহা স্যার আমি শেয়ার করেছি, সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ। এখানে আমার আর কিছু বক্তব্য নাই। সবাই, রজব আলী, আমাদের যে অনেকগুলো গ্রুপ আছে, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু কাইন্ডলি শেয়ার করে দেন, কারণ হচ্ছে আমি যেহেতু ওই মোবাইল দিয়ে আমার ওই গ্রুপটা আছে, তো ওইটা দিয়ে আমি এটা দিয়ে আমি শেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে হচ্ছে অ্যাবসুলেট আপনার ভিতরে চলে যাব, অ্যাবসুলেট ভিতরে চলে যাব, অর্থাৎ আপনার কোত্থেকে পরীক্ষা আসতে পারে, বা বিগত বছরে কোন কোন ধারা থেকে প্রশ্ন আসছে, এই বছর কোন ধারা থেকে প্রশ্ন আসতে পারে, আপনি কিভাবে ধারাগুলো মুখস্থ করবেন, কিভাবে ধারাগুলো মনে রাখবেন, কি করবেন, এই বিষয়টা মূলত আমরা শেয়ার করার চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমরা আজকে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। তো আপনারা এখানে একটু কথা আছে যে আমি একটু যদি বলে যাই, আপনারা যারা কোনো কারণে মিস করবেন তারা দয়া করে একটু কষ্ট করে আপনারা রিপিট শুনে নেবেন, ঠিক আছে। লাইভটা তো থেকে যাবে, ওখান থেকে আপনারা কাইন্ডলি রিপিট একটু শুনে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন আসতেছি আমরা প্রথমে কি পড়ব, যে প্যানেল কোডের পরীক্ষায় কি আসবে। হ্যাঁ, আমরা আপনার কি পড়বো। আচ্ছা, এরপরে পরবর্তীতে আপনারা যদি কেউ ক্লাস করতে চান, এটা কমেন্টস করে জানাবেন, এবং কোন সাবজেক্ট দিয়ে শুরু করব সেটাও জানাবেন। আজকে কিন্তু জাস্ট স্টার্টিং পয়েন্ট, আমরা তারপরেও কিছু কিছু ক্লাস আমরা নিতে চাই। সেটা কবে হলে ভালো হয়, কখন হলে ভালো হয়, একটু দয়া করে আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি আপনারা একটু জানান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন দণ্ডবিধিতে প্রাথমিক বিষয় নিয়ে, বা দণ্ডবিধির ইতিহাস থেকে, দণ্ডবিধির আপনার মানে বিস্তৃতি থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে কিছু প্রশ্ন সবসময় থাকে, আপনারা সেটা জানেন। হ্যাঁ,
তো দ্যাটস ওয়াই দণ্ডবিধির ইতিহাস নিয়েও আমরা দুই একটা কথা বলবো। মনে রাখবেন, দণ্ডবিধি যেহেতু অপরাধ নিয়ে কাজ করে, অপরাধ কি কখন ছিল না, একেবারেই আপনার মানে মানে একেবারে আদিম যুগ থেকেই মানুষের অপরাধ প্রবণতা, মানুষের নিষিদ্ধ কাজের প্রবণতা। আপনি দেখবেন যে মানুষ আপনার দুধ খাইতে চায় না, মদ খাইতে চায়। মদ আমি যতটুকু শুনছি এটা খুব তিতা, মানে খাইলে দেখেন না বমি করে ফেলে, এতই ভয়ঙ্কর, এতই খারাপ। এটা খাইতে চায় কেন জানেন? এটা নিষিদ্ধ, আর কিচ্ছু না। এটা নিষিদ্ধ। কত সুন্দর, কত চমৎকার জিনিস আছে, ওগুলো খাইতে ভালো লাগে না। হ্যাঁ, কারণ কি? ওইটা নিষিদ্ধ না। তো নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবণতা থেকে অনেক আগে থেকেই আপনার আইন ছিল। একেবারে সর্বপ্রথম আপনার একেবারে প্রাচীনকালে আপনার ভারতে বা ভারতীয় উপমহাদেশে মনুসংহিতা নামে একটা আপনার দণ্ডবিধির আইন প্রচলিত ছিল। আসলে অনেক আগে অনেক রকমের আইন ছিল। আপনার অগ্নি পরীক্ষা, আগুনের মধ্যে ফালাই দিত, হ্যাঁ, যে আগুনে যদি তুমি না পড়ো তাইলে তুমি অপরাধী, এরকম অনেক, আমি সেই আলোচনায় যেতে চাই না। তো মনুসংহিতাতে আপনার দণ্ডবিধির মতো করেই একটা আইন প্রচলিত ছিল, কিন্তু তৎকালীন সময়ে যেহেতু এটা আপনার করছে তৎকালীন রাজা বাদশাহরা, পুরোহিতরা বিচার কার্যক্রম পরিচালনা করত, তাদের কিছুটা খামখেয়ালিপনা বা কিছুটা আপনার পার্সিয়ালিটি ছিল, পক্ষপাত দুষ্ট আচরণ ছিল, যার কারণে একটু অসুবিধা হয়ে গেছিল। পরবর্তীতে মৌর্য শাসন আমলে এটার একটু সামঞ্জস্যতা বিধান করা হয় এবং গুপ্ত শাসন আমলে অপরাধের কিছু সাধারণ আপনার বিষয় ছিল, শাস্তি ছিল আপনার মূলত অর্থদণ্ড। ঠিক আছে? তাইলে একেবারে প্রাচীনকালে ছিল মনুসংহিতা, সামঞ্জস্য অনেক আমলে, মৌর্য আমলে, এবং পরবর্তীতে গুপ্ত আমলে আপনার শাস্তি নিয়ে আসে কি শুধুমাত্র অর্থদণ্ড। তখন জেল টেল ছিল না। তো নবম শতাব্দীতে মুসলিম রাজত্ব যখন কায়েম করা হয়, তখন সাধারণত ধর্মীয় ভিত্তিতে মোটামুটি বিচার কার্য পরিচালনা করা হইতো এবং রাজা বাদশাহরা আপনার এই বিচার কার্য পরিচালনা করত। পরবর্তীতে আপনার 1757 সালে যখন ইংরেজরা আপনার ক্ষমতা গ্রহণ করে, তখনও কিন্তু আপনার ইসলামী ফৌজদারি ব্যবস্থা ছিল এবং আপনার কিছু কিছু এলাকায় আবার আপনার এই দণ্ডবিধিও প্রচলিত ছিল। পরবর্তীতে 1793 সালে আপনারা জানেন নিজামত আদালতের প্রতিষ্ঠার মাধ্যমে ফৌজদারি আপনার আদালতের গোড়াপত্তন করা হয় এবং ওই সময় মূলত আসলে কিছু কিছু লঘুদণ্ড, তিরস্কার এইসব দিয়ে আপনার শুরু হয় এবং পরবর্তীতে 1807 সালে আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বৃদ্ধি করে, আগে ছিল 200 টাকা পর্যন্ত জরিমানা, 1 বছরের কারাদণ্ড পর্যন্ত দেওয়ার একটা ক্ষমতা দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা গেছে সার্কিট জজ নামেও কিছুটা করা হয় এবং দেখা গেছে যে 1807 থেকে 1861 সাল পর্যন্ত, 1860 সাল পর্যন্ত আপনার ইংরেজদের বিশেষ করে 3টা জায়গায়, বোম্বে, মাদ্রাজ এবং কলকাতায় আপনার ব্রিটিশদের, যেহেতু ব্রিটিশ ক্ষমতায় আসছে তখন, ব্রিটিশদের আপনার দণ্ডবিধি বা আইন প্রচলিত ছিল। আর অন্যান্য এলাকায় ওই যে ধর্মীয় আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করত এবং আপনার পরবর্তীতে দেখা গেল যে 1833 সালে যখন আপনার একটা আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তা দেখা দিল, বা তখন আপনার দেখলো যে না, একটা সারা ভারতীয় উপমহাদেশের জন্য তখন কিন্তু আর কোম্পানি নাই, তখন কিন্তু ব্রিটিশ রাজ সরাসরি কায়েম হয়েছে, অর্থাৎ একেবারে ব্রিটিশ সরকার এখানে আপনার বিচার কার্য পরিচালনা করতে বা শাসনভার গ্রহণ করেছিল। যার কারণে আপনার পরবর্তীতে কি হয়েছে, তারা চিন্তা করছে যে না, একটা দণ্ডবিধি প্রণয়ন করা দরকার। তো এই প্রণয়নের উদ্দেশ্যে আইন কমিশন গঠন করে 1834 সালে, খেয়াল রাখবেন কথাটা, এটা পরীক্ষায় আসে, 1834 সালে আপনার প্রথম আইন কমিশন। সালে তো আইন কমিশন গঠন করে কয়জন সদস্যকে নিয়ে? 4 জন। খেয়াল রাখবেন, 4 জন। একটা হচ্ছে, আমি শর্ট করে লিখতেছি, লর্ড মেকুলে, তারপর হচ্ছে অ্যান্ডারসন, ম্যাকলয়েড, এটা পরীক্ষায় আসে।
মিলার, বড় নামগুলো আমার বইয়ে আছে, একটু দেখে নেবেন। তো তারা এই মেকুলে হচ্ছে আপনার চেয়ারম্যান বা সভাপতি বা নেতৃত্বে, হ্যাঁ, এই জন্য আমরা বলি দণ্ডবিধির উৎপত্তি হয়েছে লর্ড মেকলের নেতৃত্বে। তারা কি করে আপনার 14 অক্টোবর 1837 সাল, খেয়াল রাখবেন, 14 অক্টোবর 1837 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড আপনার লর্ড অকল্যান্ড এর কাছে আপনার খসড়াটা উপস্থাপন করে। কি উপস্থাপন করে? খসড়া উপস্থাপন করে। তো গভর্নর কি আইন জানে? সবাই একটু লাইভটা শেয়ার করুন প্লিজ। গভর্নর তো আইন জানে না। তো গভর্নর করছে কি, তৎকালীন সময়ে আপনার ইনস্ট্যান্ট আপনার স্যার জর্জ পিকক আপনার এটা প্রুফ দেখার জন্য বা পর্যালোচনা করার জন্য বা আপনার কি জানি বলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তৎকালীন সময়ে যারা ফোর্ট উইলিয়াম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য, এর প্রধান বিচারপতি স্যার জর্জ বার্নস পিকক, আমি বানান টানানগুলো ভুল হচ্ছে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তখন প্রধান বিচারপতি যারা আপনার ওই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিল, তাদেরকে বলছে যে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। তারা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে 1856 সালে, খেয়াল রাখবেন, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলে এটা দেয় লেজিসলেটিভ কাউন্সিলে দেয় 1856 সালে, কথাটা খেয়াল রাখবেন আপনার 1856 সাল লেজিসলেটিভ কাউন্সিলে তারা এটা দেয়। তারা আবার পর্যালোচনা করে এই আইনটা পাশ করে আপনার 1860 সালে, তখন এই আইনটা প্রণীত হয় কত সালে? 1860 সালে। 1860 সালের কয় তারিখে বলতে পারবেন কেউ? 1860 সালের কত তারিখে এটা করা হয়, দেওয়া হয়? কেউ বলতে পারবেন? 6 অক্টোবর। তো 1860 সালে 6 অক্টোবর এটা প্রণয়ন করার পর এটা আপনার প্রত্যেকটা প্রদেশে, ভারতের কিন্তু অনেকগুলা প্রদেশ, অনেকগুলা ভাষা, প্রত্যেকটা প্রদেশে দেওয়ার পরে আপনার ওই তৎকালীন সময়ে তারা বলতেছে যে এই দণ্ডবিধি তোরা কি ভাষায় বানাইছো? কয় ইংরেজি ভাষায়। তোর ইংরেজি লয়ে তুই থাক, আমরা এই আইনে আমরা দেশ পরিচালনা করব না, বিচার কার্যক্রম পরিচালনা করব না। কেন? তাহলে তোমরা একটা কাজ করতে হবে। তাইলে আমরা রাজি আছি। বলছি কি কাজ? তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা আমাদের ভাষায় এটা রূপান্তর করতে হবে। তো তাদের ভাষায় রূপান্তর করে এই আইনটা কার্যকর হয় আপনার 1 জানুয়ারি 1862 সালের 1 জানুয়ারি। এই হচ্ছে আপনার ইতিহাস। তো আপনারা যখন একটা আইন পড়া শুরু করবেন, তো এই আইন যে কোনো আইন যখন পড়া শুরু করবেন, তাহলে আপনারা কিভাবে শুরু করবেন? এই যে ইতিহাস এবং প্রাথমিক বিষয় আর কি আছে একটু খেয়াল করেন, আমি লিখে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, যে কোনো আইন যখন আপনারা স্টার্ট করবেন, স্টার্টিং পয়েন্টে আপনারা মানে একটা শুরু করতে হবে। শুরুটা হচ্ছে এরকম, আপনারা কিভাবে করবেন? গোড়াপত্তন, যেমন এই দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধি, এগুলো গোড়াপত্তন হয়েছিল 1893 সালে। গোড়াপত্তন লেখা শুরু করবেন এবং আনুষ্ঠানিকভাবে বলা আছে 3টা আইনের কথা, ফৌজদারি কার্যবিধি, তামাদি আইন, হ্যাঁ, এরকম আপনার এই 3টা আইনের কথা, গোড়াপত্তনের কথা বলা আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, 3টার কথা বলা আছে।
তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিধিবদ্ধ। তারপর হচ্ছে বর্তমান প্রণয়নকাল, মানে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে এটা করবেন, এই তিনটা। তারপরে হচ্ছে আপনার কার্যকর, অর্থাৎ বর্তমান আইনটা কি কার্যকর, তারপরে কি সংশোধনী। ঠিক আছে, যে কোনো আইনের শুরুতে আপনার এই পয়েন্টগুলা পড়ে ফেলবেন। আরো আছে অনেকগুলা, প্রায় 17টার মতো আছে। ঠিক আছে, সংশোধনী। তারপরে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যেমন ধরুন আইন নাম্বার, আইন নং, তারপরে বলবেন উৎপত্তি, তারপরে হচ্ছে প্রণেতা, কে আইনটা প্রণয়ন করছে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রকৃতি, প্রকৃতি এটা একটা পার্ট। এরপরে আসবেন প্রস্তাবনা, তারপরে হচ্ছে খণ্ড, তারপরে হচ্ছে অধ্যায়, তারপরে হচ্ছে ধারা, তারপর হচ্ছে তফসিল, তারপর হচ্ছে অনুচ্ছেদ, তারপর হচ্ছে আদেশ, তারপর হচ্ছে বিধি। 5, 10, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 17টা করবেন। সব আইনে সবগুলা নাই। ঠিক আছে, এটা একটু লিখে নেন। হ্যাঁ, লিখা শেষ হলে বলবেন যে লিখা শেষ। লিখা কি হয়েছে? আজকে আসলে দেরি হয়ে গেছে, এই জন্য লোকজন নাই, আই এম সরি। আচ্ছা, এখন সাজেশন দিয়ে দেবো, নিয়ে অসুবিধা নেই। একটু শেয়ার করবেন প্লিজ। শিরিন সুলতানা শেয়ার করেন, জাহিদুর রহমান, রজব আলী ভাই আপনাকে বলছিলাম একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিতে। এই ফাইজুল একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেন প্লিজ, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে। হ্যাঁ, লেখা হয়েছে। মানে এইটা যদি আপনি প্রত্যেকটা আইনেরই খুঁজবেন, প্রত্যেকটা আইনের সবগুলাতে কিন্তু এটা নাই। হ্যাঁ, কিন্তু আপনারা প্রত্যেকটা আইনে কি করবেন, খুঁজবেন। লেখা হয়েছে। এবার আমরা ধারায় চলে যাব। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কোন ধারাগুলা পড়ব। হ্যাঁ, কোন কোন ধারাগুলা পড়ব, অর্থাৎ বিগত পরীক্ষায় কোন কোন ধারাগুলা আসছে, আপনারা একটু দয়া করে এটা লিখে নেন। হ্যাঁ, আমি আপনাদেরকে শেয়ার করতেছি, কাইন্ডলি আপনারা একটু লিখে নেন কোন কোন ধারাগুলা পরীক্ষায় আসছে এবং এই চ্যাপ্টার থেকে আপনি কোন কোন ধারা পড়বেন। একটু কাইন্ডলি কষ্ট করে একটু লিখে নেবেন। লিখেন মানে কোন কোন ধারা থেকে আপনার বার কাউন্সিল এবং জুডিশিয়ারি থেকে প্রশ্ন আসছে, একটু কাইন্ডলি লিখে নেবেন। কারণ আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, দেখলাম সবাই রেডি। সবাই কি রেডি হয়েছেন? খাতা কলম নিয়ে ফলো করবেন। যেমন দণ্ডবিধিতে প্রস্তাবনা কয়টি আছে? একটি আছে। এগুলো সহজ, এগুলা এটা আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, ওই যে ওই লাইভ ক্লাসের ডিসক্রিপশনে আপনারা ওইটা লিঙ্কটা দেখে নিন। হ্যাঁ, তো এখানে আপনি অধ্যায় ভিত্তিক যদি আমরা আসি, যেমন আমরা অধ্যায় শিখার একটা সিস্টেম দিয়েছি। সিস্টেমটা কি? যেমন আমরা বলেছি প্রাথমিক ব্যাখ্যায় দণ্ডের ব্যতিক্রমে সহায়তা।
প্রাথমিক ব্যাখ্যায় দণ্ডের ব্যতিক্রমে সহায়তা। সবাই একটু এই লাইনটা লিখেন, প্রাথমিক ব্যাখ্যায় দণ্ডের ব্যতিক্রমে সহায়তা। লিখেছেন? প্রাথমিক ব্যাখ্যায় দণ্ডের ব্যতিক্রমে সহায়তা লিখেছেন? এখানে প্রাথমিক হচ্ছে একটা অধ্যায়, ব্যাখ্যা একটা অধ্যায়, এবং দণ্ড সমূহ একটা অধ্যায়, ব্যতিক্রম সমূহ একটা অধ্যায়, এবং অপরাধের সহায়তা একটা অধ্যায়, এবং ষড়যন্ত্র একটা অধ্যায়। তো প্রথম অধ্যায় প্রাথমিক, আপনারা একটু লিখবেন 5, 52, 75, 106, 120, 5, 52, 5, 52, 75, 106, 120। অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে 1 থেকে 5, দ্বিতীয় অধ্যায় হচ্ছে 6 থেকে 52, তৃতীয় অধ্যায় হচ্ছে 53 থেকে 75, চতুর্থ অধ্যায় হচ্ছে 76 থেকে 106। এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোন অধ্যায়ে এই কথা বলা আছে, আচ্ছা আমরা এর পরের ক্লাসটা রাতের 9:30টায় শুরু করব বা 9টায় শুরু করব, কিন্তু কোন বিষয় দিয়ে শুরু করব আমি একটু সিরিয়াসলি আপনাদের কমেন্টস চাচ্ছি, ঠিক আছে? কোন বিষয় দিয়ে শুরু করলে ভালো হবে। আসেন এর পরবর্তীতে এখানে আমরা পেয়ে গেলাম 5টা অধ্যায়। এরপরে আসেন আপনার আরেকটা লাইন লিখবেন যে ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা বাহিনী, পাবলিকের সরকারি অবমাননা, প্রতিরক্ষা বাহিনীর অপরাধ, এটা 140, অর্থাৎ 121 থেকে 130, 131 থেকে 140। তাহলে আমরা নর্মালি পড়লেই হবে 30, 40, 30, 40, 60, 30, 40, 60, মানে অফেন্স এগেইনস্ট পাবলিক, অর্থাৎ জনগণের বিরুদ্ধে অপরাধ, এটা হচ্ছে 141 থেকে 160। তারপর হচ্ছে সরকারি যে অবমাননা, এটা হচ্ছে 161 থেকে 171। ঠিক আছে? এই অধ্যায়গুলো এই সিস্টেমে পড়বেন, এটা আমাদের টেকনিকে দেওয়া আছে। তাহলে আমরা সাজেশনটায় চলে যাই। একটু বিগত বছরের প্রশ্নগুলো আসছে, এই সাজেশনটা একটু নেবেন প্লিজ। আজকে লোকজন নাই, হ্যাঁ, এই জন্য আজকে বেশি দূর আগাবো না, অ্যাডভান্স বলে দিচ্ছি। লিখবেন বিগত বছরের প্রশ্ন আসছে ধারা 4, ধারা 19, ধারা 24, ধারা 4, ধারা 19, ধারা 24, ধারা 23, ধারা 23, ধারা 34, 35, 36, 37, 38, 34, 35, 36, 37, 38। যেমন একটা প্রশ্নই আসছে জয়েন্ট লাইবিলিটি কোন ধারায় আছে, তো জয়েন্ট লাইবিলিটিতে 34, 35, 36, 37, 38 সবগুলো ধারায় আছে। তারপর হচ্ছে 52, 52, এই চ্যাপ্টারে 52 পর্যন্ত, হ্যাঁ। তারপরে চলে যান আপনার শাস্তির ধারা আসছে 53, 53 ক, 54, 55, 54, 55, 57, 63,
65, 67, 70। 70। দেখেন শুধুমাত্র শাস্তির দ্বারা থেকে আপনার শুধুমাত্র শাস্তির দ্বারা থেকে প্রশ্ন আসছে মাত্র আপনার 53 থেকে 70 দ্বারা পর্যন্ত, যেটা পড়তে সময় লাগে 5 মিনিট, অনলি 5 মিনিট। এখান থেকে প্রশ্ন আসছে প্রায় 30টা, এখান থেকে প্রশ্ন আসছে প্রায় 30টা। কিরে ভাই দেখেন এত সহজ। যেমন 53তে দণ্ড, মানে দণ্ড সমূহ, আমরা জানি 53তে কি সমূহ আছে, দণ্ড সমূহ আছে। এর মধ্যে দণ্ড কত প্রকার? 5 প্রকার। দণ্ড কত প্রকার? 5 প্রকার। 53 কতে দ্বীপান্তর, 54তে মৃত্যুদণ্ড হ্রাসকরণ, 55তে যাবজ্জীবন হ্রাসকরণ, 55 ক রাষ্ট্রপতি, 55 ক রাষ্ট্রপতি, 55 কথেও কিন্তু প্রশ্ন আসছে। 57তে 30 বছর, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। মানে এত সহজ, বিশ্বাস যদি করেন। হ্যাঁ, আর ওদিকটা হচ্ছে আপনার এরপরে আর লাগে না আপনার 63 থেকে আপনার 63তে আমরা বলি অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড, 64তে পরিমাণ, হ্যাঁ, 65তে উভয়দণ্ড, 66তে বর্ণনা, 67তে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড, 68তে আপনার এই যে সমাপ্তি, 69-এ আংশিক, 70-এ 6 বছর। বাস শেষ। ঠিক আছে, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, আপনি এখান থেকেই ভাই 5টা প্রশ্ন পেয়ে যাবেন, 2-4-5টা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। আর ওদিক দিয়ে আপনি কি কি পড়বেন? ওদিক দিয়ে আপনি পড়বেন ধারা 2, ধারা 3, লিখে ফেলেন, ধারা 2, ধারা 3, ধারা 4, ধারা 5, ধারা 17, 19, 20, 21, 22, 23, 24, 29, 34, 35, 36, 37, 38 তো বললামই। 39, 40 একটু দেখে নিতে পারেন, হালকা দেখলেন। ওইটা হচ্ছে আপনার ওই যে 52, 53, 54, 55, 55 ক, 57, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এখান থেকে এতগুলো প্রশ্ন আসছে। এরপরে 73, 74 আপনারা দেখে দিবেন, নির্জন কারাবাস। সেটা আপনার বেশি প্রচলন নাই, যার কারণে পরীক্ষা আসে না। বেশি প্রচলন না থাকার কারণে পরীক্ষা আসে না। জেনারেল এক্সেপশন মোস্ট ইম্পর্টেন্ট। জেনারেল এক্সেপশন, জেনারেল এক্সেপশন আপনারা কি কি পড়বেন দেখেন। জেনারেল এক্সেপশন পাবেন হচ্ছে 77, আচ্ছা বিগত বছর প্রশ্ন আসছে, এগুলো একটু লিখে দিই আগে। 77, 82, 83, 93, 100, 103, 102। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি আরো বেশি করে একটু পড়ে নেবেন। হ্যাঁ, সেটা কি, যেমন ধরেন 80, 81 আছে, তারপরে 82, 83, 84 তো বললামই, তারপরে 87, 89 আমার কাছে ভালো লাগে, তারপরে আছে ধরেন আপনার ওই যে এটাকে কি বলে, যেমন ধরেন 90, তারপর 92, এগুলো একটু দেখবেন। তারপরে ধরেন 96 থেকে 106 ক্লিয়ার করে ফেলবেন। 96 থেকে 106 দেখবেন আমরা একটা লাইন দিছি, ব্যক্তিগত শরীর ও সম্পত্তি রক্ষার্থে পাগল সীমাকে হত্যা করা যাবে, হত্যা করা যাবে না। ঠিক আছে, আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু,
হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার নিরপরাধ ব্যক্তির প্রতি আত্মরক্ষার অধিকার। আমরা ভালোভাবে আপনার পরে ক্লাস শুরু করবো, আজকে শুধু সাজেশনটা দিয়ে দিই। কিন্তু সবার হেল্প লাগবে, হ্যাঁ সবার হেল্প লাগবে। ওদিক দিয়ে আপনারা পড়বেন হচ্ছে আপনার 107, 108, 109, 120-এর ক, 120-এর খ, 124-এর ক, একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলতেছে। 141, 142, 43, 146, 147, 149, 159, 160, 191, 192, 193, 210, 211, 212। তারপরে চলে যাবেন ডাইরেক্ট 299, 300, 301, 2, 3, 305, 6, 7, 9, 313, 319, 20, 23, 25, 26, 339, 340, 341, 342, 349, 350, 351, 353, 359, 360, 363, 364, 375, 378, 379, 380, 81, 82, 83, 390, 91, 92, 395, 396, 399, 403, 405, 408, 411, 415, 16, 17, 420, 425, 441, 446, 464, 63, 64, 497, 499, 500, 503, 506, 509, 510, 511। এই হচ্ছে সাজেশন। আজকে এমনি স্টুডেন্টরাও বেশি আসে নাই, আমিও বলতে পারি না, এই করতে পারিনি, তো এই জন্য খুব একটা আপনার মানে আগাইতে পারিনি। তো আজকে আসলে ক্লাসটা হইলই না। আমরা আবার কালকে বা পরশু ক্লাস নিব যদি আপনারা সবাই চান। তবে আমি আপনার ক্লাস শুরু করতে চাই দেওয়ানি কার্যবিধি অথবা সাক্ষ্য আইন। ঠিক আছে, দেওয়ানি কার্যবিধি অথবা সাক্ষ্য আইন। সবাই পারলে একটু লাইভটা শেয়ার করেন। হ্যাঁ, লাইভটা এতই বেশি আপনার মানে হয়েছে, এই জন্যই মূলত আজকে করলাম না। আরেকদিন সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব। আল্লাহ হাফেজ। আপনারা একটু দেখে রাখেন। প্যানেল কোডের একটা ক্লাস আমরা নিব, যেহেতু প্যানেল কোডের ক্লাসটা আজকে হয়নি।